শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট নবম অধ্যায় আর্থিক বিবরণী এই চ্যাপ্টারের কিটির 18 নম্বর ম্যাথ। চলো আমরা 18 নম্বর ম্যাথটি উদ্দীপকটি পড়ি। অপূর্ব ট্রেডার্সের 2013 সালের 31 ডিসেম্বর তারিখে রেয়ারমেন্টে নিম্নরূপ। প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য হলো বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়, নির্বিক্রয় যাবে এবং এগুলো ভ্যাট সহ ছিল। তার মানে ক্রয়ের সাথে ভ্যাট বাদ যাবে এবং বিক্রয় থেকে ভ্যাট বাদ যাবে। ভ্যাটের ক্যালকুলেশন করতে হবে এখানে। কমিশন প্রাপ্তি, অপরিচালন আয়, পণ্য ফেরত ক্রেডিটে আছে, তার মানে এটা ক্রয় ফেরত, ক্রয়ের সাথে কাজ হবে, এটা ওয়ার্কিং আছে। দেন মজুরি, বিক্রিত পণ্যের ব্যয়, শিক্ষানবিশ সালামি 2 বছরের জন্য। শিক্ষানবিশ সালামি হলো অপরিচালন আয়, 2 বছর জন্য বলছে, তার মানে এখানে যেটা দেওয়া আছে 2 বছরের, 1 বছরটা হলো আয় আর 1 বছর এটা হলো অগ্রিম। অগ্রিম মানে দায়, আয়ের অগ্রিম দায়, এটাকে আমরা ক্যালকুলেশন করতে হবে, এটার সাথে সমন্বয় আছে। ওদের বেতন, পরিচালন ব্যয়, বীমা প্রিমিয়াম মানে বীমা খরচ, পরিচালন ব্যয়, বার্তা প্রাপ্তি, অপরিচালন আয়, উত্তোলন, মালিকানা সত্ত্ব, মূলধন, মালিকানা সত্ত্ব, প্রাপ্য হিসাব ও পদেয় হিসাব। প্রথমটা প্রাপ্য হিসাব চলতি সম্পদ, পরেরটা পদেয় হিসাব চলতি দায়। 10% বিনিয়োগ, 10% হলো সুদ, তাহলে বিনিয়োগটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নামক সম্পদ, আর এই সুদটা আমাদের বের করতে হবে, সেটা হলো অপরিচালন আয়, আরেকবার চলতি সম্পদ। ইজারা সম্পত্তি, স্থায়ী সম্পদ, কুঋণ ও কুঋণ সঞ্চিতি, প্রথমটা কুঋণ পরেরটা কুঋণ সঞ্চিতি। প্রথমটা হলো যে পরিচালন ব্যয়, পরেরটা পরিচালন ব্যয় হ্রাস, তার মানে এটার সাথে এটা ওয়ার্কিং করতে হবে। যন্ত্রপাতি, স্থায়ী সম্পদ, সঞ্চিত তহবিল, মালিকানা সত্ত্ব। অন্যান্য তথ্যাবলিতে আছে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা মূল্যায়নের পূর্বে 2,000 টাকা আগুনে পণ্য বিনষ্ট হয়েছে যা বীমা করা ছিল না। তাহলে এখানে কি হয়েছে? আগুনে বিনষ্ট হয়েছে যা বীমা করা ছিল না, এবং এই আগুনে বিনষ্টটা হয়েছে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পূর্বে। তার মানে এই সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগেই পণ্যটা পুড়ে গেছিল। তো পণ্য যখন পুড়ে গেছে আগে, তার মানে এই 2,000 টাকা ক্যালকুলেশন এটার মধ্যে অলরেডি করা আছে, এটার মধ্যে আর করতে হবে না। তাহলে সম্পূর্ণ জন্য 25,000 টাকাই হবে। বাট এই 2,000 টাকা যেহেতু ক্ষতি হয়েছে, তাই এটাকে বিবিধ ক্ষতি নামে অথবা আগুনে বিনষ্ট নামে আমরা অপরিচালন ব্যয় দেখাবো। আর এই 2,000 টাকা আরেকবার ক্রয় থেকে বাদ যাবে, কারণ এটার ফলে পণ্যটা কমে গেছে। মূলধনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। মূলধনের সুদের জাবেদা হলো মূলধনের সুদ ডেবিট, মূলধনের হিসাব ক্রেডিট। তো এটা মূলধনের সাথে ক্যালকুলেশন আছে, আরেকবার এটা অপরিচালন আয় ব্যয় নামে যাবে। এটা মূলধনের সাথে ক্যালকুলেশন হবে। 1/7/2013 তারিখে 40,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। উক্ত যন্ত্রের সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে 40,000 টাকা যে যন্ত্রপাতি নতুন কেনা হয়েছে, এটা কিন্তু কোথায় আছে? কারোর সাথে অন্তর্ভুক্ত নাই। অন্তর্ভুক্ত দেওয়া আছে 5,000 টাকা মজুরির মধ্যে। তাহলে এই 40,000 টাকায় এই যে যন্ত্রপাতি আছে 90,000, এই 90,000 এর সাথে অন্তর্ভুক্ত আছে। যখন কোনোটার মধ্যে অন্তর্ভুক্ত লেখা না থাকবে, বিশেষ করে যন্ত্রপাতির ঝামেলাটাই থাকে বা আসবাবপত্রের ঝামেলা থাকে। তো আসবাবপত্র বা যন্ত্রপাতির যদি কোনো অংশ কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, তার মানে এইখানে যে টাকাটা আছে এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এখানে যে 90,000 টাকা আছে, এই 90,000 টাকার মধ্যে 40,000 টাকার যন্ত্রপাতি এই বছরের 7 নম্বর মাসে কেনা হয়েছে, আর বাকিটা বিগত বছরের যন্ত্রপাতি। যখন অবচয় ধরা হবে তখন সেই হিসাব করে ধরতে হবে, কারণ এখানে কিন্তু অবচয়ের একটা দেওয়া আছে। তো অবচয় যখন হবে তখন এটার উপরে হবে 6 মাসে 40,000 টাকার উপরে, আর 90 থেকে 40 বাদ দিলে 50,000 উপরে হবে 12 মাসে। এর উক্ত যন্ত্রের সংস্থাপন ব্যয় 5,000 টাকা। এই 5,000 টাকা কিন্তু 40,000 থেকে ক্যালকুলেশন হবে, আর মজুরি থেকে একবার বাদ হবে। মানে আমরা যখন যন্ত্র অপচয় করবো তখন কিন্তু 40,000 না, 40,000 সাথে 5,000 অ্যাড করে 45,000 করতে হবে। আর এইখানে 50,000 টাকাই করতে হবে। এইখানে কিন্তু 5,000 টাকা বাদ দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু এই যন্ত্রপাতির মধ্যে নাই, এটা আছে আমাদের মজুরির মধ্যে আছে। এটা মজুরির সাথে ক্যালকুলেশন করা হবে। দেন উক্ত বছরে মোট কুড়িনের পরিমাণ 3,000 টাকা। কুড়িনের পরিমাণ 3,000 টাকা। তাহলে কুড়িন নতুন এটার সাথে ওয়ার্কিং আছে, এবং কুড়িন সঞ্চিতি 4,000 টাকা উন্নতি করতে হবে। মানে কুড়িন সঞ্চিতি 4,000 টাকা বাড়াইতে হবে। তাহলে নতুন কুড়িন সঞ্চিতি 4,000 টাকা। এটা যাবে হলে কুড়িন ডেবিট, দেনাদার ক্রেডিট, আবার কুড়িন সঞ্চিতি ডেবিট, দেনাদার ক্রেডিট। তাহলে কুড়িনের সাথে ওয়ার্কিং আছে, পাশাপাশি দেনাদারের সাথে ওয়ার্কিং আছে। আমরা দেনার সাথে হাইলাইট করে রাখবো। পরবর্তী যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করতে হবে, এটা আমরা বললামই। যন্ত্রপাতির সাথে এটা অবচয় হবে, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, সম্পদ থেকে মাইনাস হবে, আরেকবার পরিচালন ব্যয় হিসেবে যাবে। মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদত্ত করা হয়েছে 2,000 টাকা, যা বীমা প্রিমিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত আছে। জীবন বীমা প্রিমিয়ামটা হলো মালিকানা সত্ত্ব মানে উত্তোলন, আর বীমা প্রিমিয়ামটা কিন্তু পরিচালন ব্যয়। তাহলে জীবন বীমা প্রিমিয়ামটা মানে মালিকানা সত্ত্বটা এই পরিচালন ব্যয় বীমা সালামের মধ্যে আছে বা বীমা প্রিমিয়ামের মধ্যে আছে, মানে এটা থেকে এটা মাইনাস করতে হবে, আরেকবার এটাকে উত্তোলন নামে মূলধন থেকে মাইনাস করতে হবে। চলো আমরা এক এক করে সমাধানগুলো করি।
আত্মীয় শ্রেণীতে প্রদর্শিত ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। আমরা ভ্যাটের পরিমাণ নির্ণয় করব। ভ্যাট নিয়ে এখানে ৩ ধরনের টাইপ আছে। ভ্যাট প্রথমে আছে ডেবিটে, এটা ব্যালেন্স, তারপর ক্রয়ের সাথে ভ্যাট হবে এবং বিক্রয়ের সাথে ভ্যাট ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা প্রথমে খতিয়ানটা করব। এখানে বিবরণ দিয়ে দেখানো হয়েছে, তুমি খতিয়ান দিয়ে করলে বেটার হবে। ও তো প্রথমে বিবরণ দিয়ে করছে, তো বিবরণ না করে আমরা খতিয়ানের ছকে কলম করব। যে খতিয়ানের যে ছকটা আমরা বিগত যে ম্যাথগুলোতে করাইছি ওই স্টাইলে করবো। তো এখানে যেভাবে করছে যদি খতিয়ান ছাড়া তুমি এইভাবে করো, কিভাবে করবা সেটা দেখো। তাহলে সেটা আমরা দেখে নিই। সেটা দেখো, ভ্যাট চলতি হিসাব দেওয়া আছে ১,১৬৯। প্রথমে এটাকে আমরা ভ্যাট চলতি হিসাব নামে বা ব্যালেন্স নামে লিখবো এটাকে। এটা ব্যালেন্স এবং পাশে সুন্দর করে লিখে দিব যে ডেবিট ছিল কত ১,৮৬৯। এইটা দেওয়া ছিল, আমরা প্রথমে এই ভ্যাটটা দিলাম। তারপর ক্রয় ভ্যাট বের করবো। ক্রয় আছে কত ৮০,০০০। ৮০,০০০ এর সাথে ফেরত ছিল দেখো ৩,০০০। মাইনাস করবো আমরা ৩,০০০, তাহলে ৭৭,০০০ এই ৩,০০০। দেন ক্রয় ছিল কি, আর ক্রয় ছিল আমাদের আগুনের বিনষ্ট পণ্য ছিল ২,০০০, কমে গেছে। মাইনাস করবো ২,০০০। তারপর আর ক্রয় ছিল না, তাহলে ক্রয় আমরা কিসের উপর করবো? ক্রয় আমরা করবো ৭৫,০০০ উপরে ১৫% গুণ ১৫ ভাগ ১১৫। তাহলে আমাদের আসে ৯,৭৮৩। ৯,৭৮৩ এটাকে আমরা এইটার সাথে যোগ করে দেবো, কারণ আগের ব্যালেন্সটা ডেবিট ছিল, এইটাও ডেবিট। এটা ক্রয় ব্যালেন্সটা কিন্তু ডেবিট হবে, তাই আমরা এই দুইটা ডেবিটকে যোগ করে দিলাম। যোগ করে দিলে আমাদের এইটা আসতেছে। দেন বিক্রয় ব্যাটটা বাদ যাবে, কারণ দুইটা ডেবিট ছিল। আর যদি এখানে ভ্যাকচুয়াল হিসাব ক্রেডিট থাকতো, তাহলে প্রথমে ভ্যাকচুয়াল হিসাব লেখা, তারপর তুমি বিক্রয় ব্যাট লিখতা, যোগ বিক্রয় ব্যাট, দেন বাস ক্রয় ব্যাট। যেহেতু এখানে ডেবিট ছিল তাই আমরা আগে ডেবিটটা করে ফেললাম। এখন বিক্রয় ব্যাটটা বের করবো। বিক্রয় কত আছে? বিক্রয় আছে ১,৪০,০০০। এর সাথে ফেরত টেরত কি আছে, কোনো ওয়ার্কিং কি আছে, আমরা ওয়ার্কিং গুলো খুঁজে নেই। এখানে অলিখিত বিক্রয় আছে ৫,০০০, তাহলে যোগ করি যোগ ৫,০০০, তাহলে ১,৪৫,০০০ এর সাথে গুণ ১৫ ভাগ ১১৫। তাহলে আসে ১৮,৯১৩। তাহলে ১৮,৯১৩ এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের কত আসে? মাইনাসে ৭,২৬১ আছে। তার মানে এটা ক্রেডিট ব্যালেন্স আসতেছে। এটা কি ব্যালেন্স আসতেছে? ক্রেডিট ব্যালেন্স। তার মানে এই ভ্যাট চলতি হিসাবটা কি এখানে দায় হিসাবে গণ্য হবে। যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী করবো তখন আমরা ভ্যাট চলতি হিসাবটাকে দায় হিসাবে দিব। দেন খ নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে। খ নাম্বার কোশ্চেনটা বলছে মোট লাভের পরিমাণ ৫৬,১৩০ টাকা হলে উক্ত বছর নিট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করো। তা মোট লাভ দিয়ে দিচ্ছে, আমরা প্রথমে ক্যালকুলেশন করাবো। প্রথমে আমরা ছকের মধ্যে মোট লাভ লিখে দিব, যে প্রশ্ন প্রদত্ত কত ৫৬,১৩০, এটা বসায় দিব। বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কি ছিল প্রথম থেকে আমরা খুঁজি। পরিচালন ব্যয় ছিল বেতন। বেতনের সাথে কোনো ওয়ার্কিং নাই, তাহলে আমরা বেতনটা ডিরেক্ট দেখাই দেব। বেতন কত ১২,০০০। তারপর বেতনের পরে ছিল বিমা প্রিমিয়াম বা বিমা স্যালামি। বিমা প্রিমিয়াম ছিল কত ৬,০০০। এর সাথে একটা ওয়ার্কিং আছে সমন্বয়, যখন সবার লাস্টে ছিল মালিকের জীবন বিমা প্রিমিয়াম। বিমা প্রিমিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে বিমা প্রিমিয়াম ২,০০০ টাকা বাদ দিতে হবে, কারণ পুরোটা বিমা প্রিমিয়াম না। বিমা প্রিমিয়াম ছিল কত ৬,০০০, সেখান থেকে জীবন বিমা প্রিমিয়াম ছিল ২,০০০। তাহলে আমরা মাইনাস করে কত পাচ্ছি ৪,০০০। এটা হলো জীবন বিমা, এটা হলো বিমা প্রিমিয়াম। তারপরে আমাদের এখানের অঙ্কে কত কোনটা ছিল পরিচালন ব্যয়, কুরিন ছিল। কুরিন ছিল ১,০০০ টাকা। এর সাথে ওয়ার্কিং আছে অবশ্যই, তাহলে আমরা লিখবো কুরিন। কুরিন কত ১,০০০, এটা ক্যালকুলেশন করতেছি। ওয়ার্কিং এ দেখো সবার ওয়ার্কিং এ ছিল ৫ নাম্বারটা, কুরিন ছিল কত ২,০০০, কারণ কি মোট কুরিন বলছিল ৩,০০০, তাহলে আমাদের এখানে কুরিন আছে ১,০০০, মোট কুরিন কত হবে ৩,০০০। নতুন কুরিন কত? নতুন কুরিন কিন্তু ২,০০০। এটা আমরা যোগ করে দেখাবো যে নতুন কুরিন কত ২,০০০, কারণ নতুন কুরিন মানে মোট কুরিনের পরিমাণ ৩,০০০ হয়ে যাবে। তার পুরাতন আমাদের আগে ১,০০০ ছিল, তাহলে নতুন কুরিন কত ২,০০০। দেন বলছে কুরিন সঞ্চিতি ৪,০০০ টাকা উন্নীত করো, মানে কুরিন সঞ্চিতি ৪,০০০ টাকা বাড়াইতে হবে। তাহলে এটা যোগ করবো, এটাও কারণ এটা যোগ হয়। তাহলে যোগ নতুন কুরিন সঞ্চিতি ৪,০০০, তাহলে যোগ করলে আসে ৭,০০০। দেন পুরাতন কুরিন সঞ্চিতি যেটা আছে আমাদের কত আসছিল ২,০০০, এটাকে আমরা বাদ দিব। বাদ পুরাতন কুরিন সঞ্চিতি ২,০০০, তাহলে কত আসতেছে ৫,০০০। তাহলে আমাদের এখান থেকে কুরিনের ব্যাপারটা শেষ। দেন আমাদের পরিচালন ব্যয় কি আছে, রেওয়া মিলে নাই, সমন্বয় খুঁজবো আমরা। সমন্বয় আছে যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতি অবচয় দেখো, যন্ত্রপাতি কত আছে, যন্ত্রপাতি আছে ৯০,০০০। এই ৯০,০০০ থেকে আমরা প্রথমে ৪০,০০০ মাইনাস করবো, কারণ এই ৪০,০০০ টাকা কিন্তু ৯০,০০০ টাকার মধ্যে আছে বলছিলাম। তাহলে যন্ত্রপাতির অবচয় কত হবে? যন্ত্রপাতির অবচয় হবে প্রথমে আমাদের ৫০,০০০, ৯০,০০০ থেকে ৪০,০০০ মাইনাস করবো, কারণ এই ৯০,০০০ মধ্যে ৪০,০০০ অ্যাড ছিল। তাহলে আমাদের মাইনাস করলে কত হবে ৫০,০০০। এই ৫০,০০০ উপরে 5% মানে ২,৫০০ আছে। তাহলে ২,৫০০ আমরা এখানে দেখাবো। প্রথমে ২,৫০০ কেমন আসলে আবারও বলি, এই যে ৯০,০০০ এটার মধ্যে এই ৪০,০০০ ইনক্লুড আছে। এই যে ৪০,০০০ টাকার যন্ত্রপাতি এটা কোথায় আছে বলা নাই, তার মানে এইটার মধ্যেই আছে। আর যদি বলা থাকতো যে এটা যন্ত্রপাতিটা আসবাবপত্রের মধ্যে আছে বা মজুরির মধ্যে আছে বা অন্য কোনো কিছুর মধ্যে আছে, তার মানে তুমি ওইখান থেকে বাদ দিবা। তার মানে এটা তোমার ৪০,০০০ টাকা যদি বাদ দাও ৯০ থেকে, তাহলে থাকে ৫০। ৫০ এর উপর ডিরেক্ট
5% দিলে 2,500 এটা হলো। দেন নতুন যন্ত্রপাতি কত আছে 40,000 প্লাস এখানে আছে 5,000, তাহলে কত আসে 45,000। কারণ এই 5,000 কিন্তু মজুরির মধ্যে আছে, বাট যন্ত্রপাতিতে তো, তাহলে এটা যোগ করলে আসে 5,000। এই 5,000 তুমি কত করো 5%, 5% তার আসে 2,250 আসে। এইটাকে আবার কত বছর করবো 6 মাসে, কারণ 1/7/2013 সালে এটা কেনা হয়েছিল, তাহলে 6 মাসে সুদ হবে। গুণ 6 ভাগ 12, তাহলে আসে 1,125 আসে। তাহলে এর সাথে যোগ হবে 1,125। তাহলে আগে ছিল 2,500 আর 1,125 যোগ করলে আসে কত 3,626, এই যে এটা আসে। এই 4,500 কিন্তু না। তারপর আমাদের এখানে কি আছে আর, এখানে আর কোনো পরিচালন ব্যয় নাই। তাহলে আমরা কি করবো এখন, সব পরিচালন ব্যয়গুলোকে যোগ করব। আমরা যদি সব পরিচালন ব্যয়গুলোকে যোগ করি, দেখো এখানে কত ছিল, সেগুলোকে যোগ করে এই পাশে বসাবো আমরা। ঠিক আছে, এখানে 8,000 বেশি আছে, মানে ভুলে মূলধনের সুদটাকেও পরিচালন ব্যয় হিসেবে দেখাইছিল, তো মূলধনের সুদটা পরিচালন ব্যয় হবে না। তার মানে এখানে পরিচালন ব্যয় হবে 32,625 থেকে মাইনাস 8,000। পরিচালন ব্যয় হবে এখানে 24,625 হবে এখানে। সেই 24,625 আমরা এখান থেকে মাইনাস করবো আগেটা থেকে। আগে যেটা ছিল আমাদের কত ছিল 56,130, এখানে মাইনাস করলে 31,505 আসে। 31,505 হলো আমাদের পরিচালন মুনাফা। এখানে পরিচালন মুনাফা চেঞ্জ হবে, এই যে এইখানটাতে চেঞ্জ হবে 31,505 হবে। দেন আমরা এবার অপরিচালন আয়গুলোকে যোগ করব। অপরিচালন আয় বেশ কয়েকটা ছিল। প্রথমে ছিল কমিশন প্রাপ্তি 2,500 টাকা। প্রথমে আমরা তাহলে এটা লিখলাম কমিশন প্রাপ্তি 2,500। দেন অপরিচালন আয় ছিল শিক্ষানবিশ সালামি 6,000 টাকা। এর মধ্যে 2 বছরের মধ্যে ছিল, তার মানে 1 বছর একটা অগ্রিম। তাহলে শিক্ষানবিশ সালামি 6,000 বা 3,000, কারণ 1 বছর একটা অগ্রিম ছিল, অগ্রিম নামে লিখবো। তাহলে থাকে কত 3,000। বার্তা প্রাপ্তি 2,500, বার্তা প্রাপ্তি 2,500। তারপর আমাদের ছিল বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ এখানে কত হবে 30,000। 30,000 উপরে 10% 3,000। 3,000 এটা 1/13 মানে প্রথম থেকেই ছিল। আর অঙ্কটা করতেছিলাম ডিসেম্বরে, তার মানে 12 মাসেরই হবে, তার মানে 3,000ই হবে 3,000। দেন সব অপরিচালন আয়গুলোকে আমরা যোগ করলে আসে 11,000। দেন আমরা আগে যেটা ছিল ওইটার সাথে 11,000 যোগ করব, যোগ করে নিচে নামাবো। দেন অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের মধ্যে কি ছিল, বিবিধ ক্ষতি ছিল। বিবিধ ক্ষতি ছিল 2,000, এটা দেখাবো। বিবিধ ক্ষতি 2,000 এখানে দেখাবো 2,000। তারপরে কি ছিল, মূলধনের সুদ ছিল, এই যে মূলধনের সুদটা, এইটাকে আমরা এই নিচে দেখাবো। এখানে দেখাবো মূলধনের সুদ 8,000, তাহলে এখানে আমরা লিখবো 10,000। দেন মাইনাস করলে অ্যান্সার এটাই আসবে 32,500 আসবে, কারণ ওইখানেও মাইনাস করছে এখানে মাইনাস করছে, একই নিট মুনাফা ঠিকই আছে। তোমার যদি এইখানটাতে যোগফলটা চেঞ্জ আসবে, এইখানটাতে চেঞ্জ আসবে, আর এইখানটাতে চেঞ্জ আসবে, এই 3টা জায়গা চেঞ্জ আসবে। বাট সব ওভারঅল ঠিক আছে, অঙ্ক সম্পূর্ণ ঠিক আছে, বাট শুধু অপরিচালন ব্যয়টাকে অপরিচালন ব্যয় হিসেবে দেখাইছে মূলধনের সুদ। এভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। দেন গ নাম্বার কোশ্চেন, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। তাহলে মালিকানা সত্ত্ব কি কি আছে প্রথম থেকে আমরা খুঁজবো। একদম প্রথমে সবার আগে মূলধন দিতে হবে। মূলধন আছে 1,60,000 টাকা। তাহলে আমরা প্রথমে মূলধন বসাই দেবো 1,60,000 টাকা মূলধন, যোগ মূলধনের সুদ। মূলধনের সুদটা যোগ করব, মূলধনের সুদ প্লাস, ও মাইনে বাদ লেখছে, বাট দেখো বাদ লেখলে কি করবে, ও কিন্তু ঠিকই এটাকে যোগ করে দিছে 1,68,000। এই ভুলটা তোমরা সবাই ম্যাক্সিমামই করো, যে যোগ লেখো যোগ করো বিয়োগ, আবার লেখো বিয়োগ করো যোগ। ও এই কাজই করছে, যে যোগ বাদ লেখায় যোগ করছে, এটা যোগই হবে কিন্তু ভুলে বাদ লেখছে, কারণ মূলধনের সুদ মূলধনের সাথে যোগ হয়, তাহলে 1,68,000। দেন আমাদের কিছুর উত্তোলন ছিল 5,000। দেন দুইটা উত্তোলন ছিল, তাই ওখানে সুন্দর করে লেখছি যে উত্তোলন সমূহ। উত্তোলন ছিল র্যাম ছিল 2,000 5,000 টাকা। দেন সমন্বয় মালিকানা সত্ত্ব আবার লাস্টে যেটা ছিল 7 নম্বর 2,000 টাকা জীবন বীমা প্রিমিয়াম নামে। দুইটা যোগ করলে 7,000। এই 7,000 কি করছে, এখান থেকে মাইনাস করে 1,61,000 দেখাইছে। তুমি এমনি নর্মালি 1,68,000 থেকে 5,000 মাইনাস, তারপর আবার 2,000 মাইনাস, এভাবেও করতে পারো। কারণ আমরা যেভাবে আগে করছি এই ম্যাথগুলো এভাবেও করতে পারো, আর ওর মধ্যে যদি এভাবে সাজায় করো তাও করতে পারো। কোনো ফায়দা নাই বা বাড়তি নাম্বার হবে এমন কোনো ব্যাপার-স্যাপার না। তুমি যে স্টাইলে করো। দেন এখানে আর কোনো কিছু নাই। লাস্টে ফ্যামিলি আরেকটা ছিল সঞ্চিত তহবিল। সঞ্চিত তহবিল মানে সাধারণ সঞ্চিতি। তাহলে সাধারণ সঞ্চিতির ফলে মূলধন পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এই 10,000 টাকাও এখানে যোগ হবে সাধারণ সঞ্চিতির নামে। তাহলে এখানে যোগ করলে কত আসে 1,71,000 টাকা। দেন র্যামের সম্বন্ধে আর কিছু নাই। খ নাম্বার যে নিট মুনাফা পাইছিলাম আমরা 32,505, এটা ঠিকই আছে। এইটাকে আমরা যোগ করবো, কারণ নিট মুনাফা যোগ হয়। যোগ করলে আমরা পাবো 2,03,505 টাকা।